এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 20 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। একের আইতে বলেছে প্লবতা বলের মান পরিমাপ করা যায় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। 2 পর্দায় ফেলা যায় সৎবিম্বকে। 3 কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেনের মধ্যে সম্পর্ক, এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। 4 হাইড্রোলিথ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড CaH2। 5 দিয়েছে কোনটি বেশি ক্ষতিকারক, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, বেশি বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডটা করবে না, কার্বন মনোক্সাইড। 2-এর আইতে দিয়েছি পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি হলে 1 লিটার পারদের ভর কত হবে। তো এই যেখানে থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয়, ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 লিটার পারদের ভর কত গ্রাম, তাহলে পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পারদের আয়তন 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, মানে ওই ঘন সেন্টিমিটার। তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, অতএব ভর সমান হচ্ছে ঘনত্ব গুণ আয়তন। তো 13,600 গ্রাম, অর্থাৎ 1 লিটার পারদের ভর 13,600 গ্রাম। 2 দিয়েছে আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে সাবমেরিনে ব্যবহৃত পেরিস্কোপ তৈরি হয়। তাহলে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে সাবমেরিনে ব্যবহৃত পেরিস্কোপ তৈরি করা হয়। 3 দিয়েছে কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন। 1932 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক পরীক্ষামূলকভাবে নিউট্রন আবিষ্কার করেন। তাহলে 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। এটা তাহলে আছে বইয়ের 80 পাতায়। 4-তে দিয়েছে অক্সিজেন শোষণ করে একটি যৌগের নাম লেখো। অক্সিজেন শোষণ করে এমন যৌগ হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ বা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। 4-তে দিয়েছে, এই 5-এ দিয়েছে গ্যাস মুখোশে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়, চারকোল। এই যে বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস মুখোশে সক্রিয় চারকোল ব্যবহার করা হয়। বইয়ের 141 পৃষ্ঠায় আছে। 3-এর আইতে দিয়েছে স্থির অবস্থায় ঘর্ষণ বলতে কি বোঝায়। স্থির অবস্থার ঘর্ষণ যা, স্থিত ঘর্ষণ তাই। বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ বলে। আর চাপের এসআই একক হলো নিউটন বা পাস্কাল। নিউটন পার বর্গ মিটার হবে চাপ, পাস্কাল দিয়ে দেবে। চাপের এসআই একক পাস্কাল দিয়ে দেবে। অথবা বলেছে কোনো বস্তুর ওপর স্থির বা গতিশীল, মানে বস্তুতে স্থির বা গতিশীল অবস্থায় আর কি বল প্রয়োগ করলে কি কি ঘটতে পারে। তাহলে বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় অথবা বস্তুটি থেমে যায়। আর বল যত জোরালো হবে প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগের পরিবর্তন, মানে ত্বরণও তত বেশি হবে। বল যদি দ্বিগুণ হয়, বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে। 2-তে দিয়েছে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। আলোর প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্রকে বলে স্নেলের সূত্র। নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। 3-তে দিয়েছে উদাহরণ সহ সংখ্যা লেখো। আইসোবার লিখবে বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা মানে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা সমান, তাদের পরস্পরের আইসোবার বলা হয়, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন। অথবাতে আছে সংকেত লেখো মার্কিউরাস ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম সালফেট। আচ্ছা, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হচ্ছে Hg2Cl2 আর অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4(3). 4-এ দিয়েছে লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। আচ্ছা, এটা আছে তোমাদের বইয়ের 132 পাতাতে রয়েছে। লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। অথবাতে আছে উভধর্মী, উদাহরণ সহ সংজ্ঞা লেখো। উভধর্মী অক্সাইড এবং পারক্সাইডের উদাহরণ সহ সংজ্ঞা দাও। উভধর্মী অক্সাইড, এটা আছে রায়মার্টিনে 264 পাতায়।
উভধর্মী অক্সাইড লিখবে যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে উভধর্মী অক্সাইড বলে। যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। আর পারক্সাইড হচ্ছে যেসব ধাতব অক্সাইডে পারক্স বন্ধন বর্তমান এবং যারা লঘু খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইড আর লবণ উৎপন্ন করে তাকে পারক্সাইড বলে, যেমন সোডিয়াম পারক্সাইড Na2O2। 5 দিয়েছে গ্রাফাইট এবং হীরকের ধর্মে তুলনা করো। হিরে এবং গ্রাফাইটের ধর্মের তুলনা। কাঠিন্য, হীরের কাঠিন্য গ্রাফাইট অপেক্ষা বেশি, আর গ্রাফাইট নরম ও পিচ্ছিল। ঘনত্ব, হীরের ঘনত্ব 3.5 গ্রাম পার ঘনসেমি, গ্রাফাইটের ঘনত্ব 2.2 গ্রাম পার ঘনসেমি। হীরে তাপে সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। এক্স রশ্মির ভেদ্যতা, হীরের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে, গ্রাফাইটের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে না। ব্যবহার, কঠিন পদার্থ বিশেষত কাঁচ কাটার কাজে এবং মূল্যবান রত্ন হিসাবে ব্যবহৃত হয়। পেন্সিলের শীষ পিচ্ছিল্যকারক পদার্থ, তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়। কাগজে দাগ কাটা, হীরে কাগজে দাগ কাটতে পারে না, গ্রাফাইট কাগজে কালো দাগ কাটতে পারে। 4 আয়তে দিয়েছে আর্কিমিডিসের নীতিটি লেখো। লোহার পেরেক জলে ডুবে গেলেও লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? আর্কিমিডিসের নীতি লিখবে যে একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলে দেয়া ঊর্ধ্বমুখী প্লবতার মানও তত। ওর সাথে যেটা আছে লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু জাহাজ ভাসে কেন। তো এখানে স্টিলের বাটি আছে, তো তোমরা এখানে জাহাজ লিখবে যে পেরেকের তুলনায় জাহাজের আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে জাহাজ তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় জাহাজের ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করে, তাই জাহাজ জলে ভেসে থাকবে। আর পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি, তাই পেরেক ডুবে যায়। যেখানে বাটি আছে ওখানে জাহাজ বলে লিখে দিয়ে উত্তরটা লিখে দেবে। 2 দিয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে এর শর্ত কি আর হীরেকে চকচকে দেখায় কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে লিখবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে মাধ্যম দুটি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই আলোকীয় ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। শর্ত হচ্ছে দুটি। এক হচ্ছে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে, আর 2 হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। আর ওর সাথে যেটা আছে হীরেকে চকচকে দেখায়, হীরে চকচকে দেখায় কেন, এটা তোমাদের বইয়ের 52 পৃষ্ঠায় রয়েছে। লিখবে যে বায়ু সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ খুবই কম, মাত্র 24.5 ডিগ্রি। এমন কৌশলে হীরে কাটা হয় যাতে বায়ু মাধ্যমে যাত্রাকালে যে সমস্ত আলোকরশ্মির আপাতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয় অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায় তাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, তাই হীরে চকচক করে। অথবা আছে প্রতিসরণ কাকে বলে, আর লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করো। লিখবে যে আলোকরশ্মি কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করতে বলেছে। এই ছবিটা এঁকে দেবে। তিনে বলেছে একটি কঠিন আয়নীয় আর তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। আর 1 মিলিগ্রাম লোহা ও 1 মিলিগ্রাম সোনার মধ্যে কোনটি বেশি সংখ্যক পরমাণু আছে? আচ্ছা, কঠিন আয়নীয় যৌগ হচ্ছে NaCl মানে খাদ্য লবণ, NaCl লিখবে। আর তরল সমযোজী যৌগ হচ্ছে জল মানে H2O। আর বলেছে 1 গ্রাম লোহা আর 1 মিলিগ্রাম লোহা আর 1 মিলিগ্রাম সোনার মধ্যে কোনটাতে পরমাণু বেশি আছে? তো
তো এই উত্তরটা লিখবে যে ধরি লোহার একটি পরমাণুর ভর হচ্ছে MFe মিলিগ্রাম এবং সোনার হচ্ছে MAU মিলিগ্রাম। অতএব 1 মিলিগ্রাম লোহায় উপস্থিত পরমাণুর সংখ্যা 1/MFe আর 1 মিলিগ্রাম সোনায় উপস্থিত পরমাণুর সংখ্যা 1/MAU। যেহেতু লোহার একটি পরমাণু চেয়ে সোনার একটি পরমাণু বেশি ভারী, অর্থাৎ MFe স্মলার দেন হচ্ছে MAU, অতএব 1/MFe গ্রেটার দেন 1/MAU। যেহেতু 1কে বৃহত্তর সংখ্যা দ্বারা ভাগ করলে মানটি ক্ষুদ্রতর হয়, অতএব 1 মিলিগ্রাম লোহায় বেশি সংখ্যক পরমাণু থাকবে। 4 দিয়েছে অন্তর্ধৃতি কি আর অক্সিজেনের জারণ ক্রিয়া আর হাইড্রোজেনের বিজারণ ক্রিয়ার উদাহরণ দাও। আচ্ছা, অন্তর্ধৃতি লিখবে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু উত্তপ্ত অবস্থায় বা সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে, আবার তাপ দিলেই শোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধৃতি বলে। ধাতু পৃষ্ঠে শোষিত হাইড্রোজেনকে বলা হয় অন্তর্ধৃত হাইড্রোজেন। আর এর সাথে আছে অক্সিজেনের জারণ ক্রিয়া আর হাইড্রোজেনের বিজারণ ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, অক্সিজেনের জারণ ক্রিয়াটা আছে বইয়ের 126 পাতায়। লিখবে যে বর্ণহীন নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে 2NO+O2 2NO2। আর হাইড্রোজেনের বিজারণ ক্রিয়া আছে, এটা আছে বইয়ের 131 পাতাতে। লিখবে যে অক্সিজেনের প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়। অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা থাকার ফলে হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। CuO+H2 CuH2O Cu আর H2O উৎপন্ন হয়। এখানেও অন্তর্ধৃতি রয়েছে, এটা বই থেকে, এটা যদি লিখতে চাও লিখতে পারো, 131 পৃষ্ঠায় আছে। 5 দিয়েছে জ্বালানি মূল্য বলতে কি বোঝো আর উদাহরণসহ বিকল্প জ্বালানির সুবিধা লেখো। জ্বালানি মূল্য লিখবে যে কোনো জ্বালানির 1 কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়ে থাকে। একে কিলো ক্যালোরি পার কেজি এককে প্রকাশ করা হয়। আর বলেছে উদাহরণসহ বিকল্প জ্বালানির সুবিধা লেখো। তো উদাহরণসহ বলেছে যেমন বর্তমানে সৌরশক্তিকে কাজে লাগানো হচ্ছে। সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরকোষে বিদ্যুৎ তৈরি হয়। সৌর প্যানেলের সঙ্গে যুক্ত ব্যাটারিতে বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে প্রয়োজন মতো ব্যবহার করা হয়। সোলার কুকারে রান্না করা, গ্রিন হাউসে গাছের পরিচর্যা, সমুদ্র জল থেকে নুন তৈরি প্রভৃতি কাজে সৌরশক্তি ব্যবহৃত হচ্ছে। এছাড়াও সাইকেল, মোটর গাড়ি, মোবাইল ফোনে চার্জারও লাগানো হচ্ছে। আর এদের সুবিধা হচ্ছে এতে পরিবেশ দূষণ কম হয় এবং এদের উৎস আর কি শেষ হয়ে যাওয়ার আর কি কি বলবো সম্ভাবনা কম। এগুলো বিকল্প শক্তি উৎসগুলো শেষ হয়ে যাওয়ার অফুরন্ত, এক কথা বলা যায় অফুরন্ত। অথবাতে দিয়েছে সংক্ষেপে কার্বন চক্রের ধাপসমূহ রেখাচিত্রের সাহায্যে দেখা। এটা রায়মার্টিনের 285 পৃষ্ঠায় আছে। শুধু রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলেছে, এই ছবিটা এঁকে দেবে। এবারে আসি লাইফ সায়েন্সে। 1 আয়তে দিয়েছে রসুনে থাকে অ্যালিসিন, 2 দিয়েছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন হলো ইনসুলিন, 3 একটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ বোটানিক্যাল গার্ডেন, 4 পর্দাবিহীন কোষাঙ্গাণু সেন্ট্রোজোম, একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। 2 শূন্যস্থান পূরণ করতে বলেছে। আয়তে ঘৃতকুমারীর অ্যান্টিপাইরেটিক উপাদান জ্বরের তাপমাত্রা কমাতে ব্যবহৃত হয়। 2 অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলে। 3 কেল্প এক প্রকার সামুদ্রিক শৈবাল। 4 এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয় প্লাজমা পর্দা থেকে। আর 5 ভাইরাসের কোনো কোষীয় সংগঠন নেই। 3 আয়তে আছে প্লাজমোডেসমাটা কি। প্লাজমোডেসমাটা কি, এটা আছে রায়মার্টিনের 396 পাতায়। লিখবে উদ্ভিদ কোষের কোষপ্রাচীর অসংখ্য সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট হয়, যার ভেতর দিয়ে সাইটোপ্লাজমীয় তন্তু উভয় কোষে বিস্তৃত থাকে। এরা কেন্দ্রীয় অনুনালিকা সমন্বিত হয়। সন্নিহিত দুটি উদ্ভিদ কোষের মধ্যে বর্তমান সাইটোপ্লাজমীয় যোগসূত্রকে প্লাজমোডেসমাটা বলা হয়। 2 আছে পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে কেন। আচ্ছা, পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে কেন, এটা বইয়ে 231 পাতায় আছে। এইখান থেকে এতটা লিখে দেবে যে মস্তিষ্কের মূল দেশে 2টি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি থাকে। সামনের খণ্ডকে বলে অগ্র পিটুইটারি আর পেছনের খণ্ডকে বলে পশ্চাৎ পিটুইটারি। পিটুইটারির এই 2টি খণ্ড থেকে নানা রকম হরমোন খরিত হয়, যেমন সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রফিক হরমোন, ভ্যাসোপ্রেসিন ইত্যাদি।
এই রকম একটা ছোট গ্রন্থি গোটা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজকে নিয়ন্ত্রণ করে বলে একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তিনেতে দিয়েছে টিকাকরণ বলতে কি বোঝায়। ভ্যাকসিনেশন, টিকাকরণ মানে হলো ভ্যাকসিনেশন। তো লিখবে রোগ সৃষ্টিকারী কোনো জীবিত অণুজীব বা মৃত অণুজীব বা অণুজীব নিঃসৃত পদার্থ বিষ জাতীয় কার্যহীন করে মানবদেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করানো হয়, যা পরবর্তীকালে ওই রোগের বিরুদ্ধে অনাক্রমতা তৈরি করতে সক্ষম হয়। ঘটনাকে ভ্যাকসিনেশন বা টিকাকরণ বলা হয়। চারেতে দিয়েছে বর্তমানে ম্যানগ্রোভস অরণ্যে 2টি সংকট সম্পর্কে আলোচনা করো। এটা আছে বইয়ের 251 পাতায়। এইখান থেকে লিখবে যে বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় জলের উচ্চতা ক্রমাগত বাড়ছে, আর জলে বাড়ছে নুনের পরিমাণ। এতে বহু গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে, ফলে বিপন্ন হয়ে পড়েছে বাঘ, খাঁড়ির কুমির, রিভার টেরাপিন, নদীর কচ্ছপের মতো প্রাণীরা। 5 দিয়েছে নয়নতারার উপকারগুলির নাম লেখো এবং কাজ লেখো। এটা আছে বইয়ে 292 পাতায়। নয়নতারার 2টি উপকার হচ্ছে ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন নামে অন্য দুটো উপকার পাওয়া যায়। এছাড়া আছে রোবেসিন, এটা মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কোনো রকম বাধা সৃষ্টি হলে এই উপকার দূর করতে সাহায্য করে। আর ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন হচ্ছে ব্লাড ক্যান্সার এবং অন্য কয়েক ধরনের ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য চিকিৎসা জগতে উপকার ব্যবহৃত হচ্ছে। রক্তের ক্যান্সার ছাড়াও টিউমার প্রশমনে এই 2টি উপকার বেশ কার্যকরী। 4 আয়তে দিয়েছে কচুরিপানা এবং বাঁশ গাছের 3টি ব্যবহার লেখো। বাঁশ গাছের ব্যবহার হচ্ছে, এটা আছে তোমাদের বইয়ে 281 আর 82 পাতায়। বাঁশ গাছের ব্যবহার লিখবে যে বাঁশের নরম কাণ্ড, গোড়া আর পাতা হলো বিশ্বের বিপন্নতম প্রাণী, যেমন চীনের জায়ান্ট পান্ডা, নেপালের আর ভারতের রেড পান্ডা, মাদাগাস্কারের লেমুরদের অন্যতম প্রধান খাদ্য। আফ্রিকার গরিলাদেরও অন্যতম প্রধান খাদ্য হচ্ছে এই বাঁশ। শিম্পাঞ্জি আর হাতিরাও বাঁশকে খাদ্যরূপে গ্রহণ করে। 2 লাওস, মায়ানমার, থাইল্যান্ড ও চীনের ইউনান প্রদেশে জন্মানো বাঁশের গোড়ায় এক ধরনের পোকা জন্মায়। এরা বাঁশের নরম কাণ্ড খায়। স্থানীয় মানুষ এই পোকার লার্ভাদের খাদ্যরূপে গ্রহণ করে। 3 বাঁশের গোড়া থেকে বেরোনো নতুন কচিকাণ্ড এশিয়ার বিভিন্ন দেশে অত্যন্ত সুস্বাদু খাদ্যরূপে ব্যবহৃত হয়, যদিও ব্যবহারের আগে এর মধ্যে থাকা অত্যন্ত বিষাক্ত পদার্থকে নিষ্কাশন করে দেওয়া হয়। বাঁশের এই নরম কচিকাণ্ড থেকে নানা পানীয় প্রস্তুত করা হয়। আর কচুরিপানার ব্যবহার হচ্ছে, এই 2 থেকে লিখবে যে কচুরিপানা নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এটিকে বায়োগ্যাসের উৎসরূপে ব্যবহার করা হয়। 3 লিখবে কচুরিপানার সহ্য ক্ষমতা অত্যধিক বেশি, ভারী ধাতু শোধন ক্ষমতা বেশি হওয়ায় বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, লেড ও মার্কারির মতো ক্ষতিকারক ধাতুকে শোধন করতে পারে, ফলে জল দূষণমুক্ত ব্যবহার উপযোগী হয়। 4 সোনারখনি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে জলকে বিষমুক্ত করে। আর্সেনিকের যৌগ সমৃদ্ধ পানীয় জল থেকে কচুরিপানা আর্সেনিককে অপসারিত করে। 2 আছে আন্টার্কটিকার পরিবেশ দূষণের কারণগুলি লেখো। এটা আছে বইয়ের 271 পাতায়। পৃথিবীর সবথেকে কম দূষিত স্থান হচ্ছে আন্টার্কটিকা, কিন্তু মানুষ এই জায়গাও দূষিত করতে শুরু করেছে। আন্টার্কটিকা যদি কোনো দূষিত পদার্থ পাওয়া যায়, দেখা যায় তার উৎস হচ্ছে পৃথিবীর অন্যান্য জায়গা। মানুষের ব্যবহৃত নানা ক্লোরোফ্লুরোকার্বন ও হ্যালোন জাতীয় যৌগ আন্টার্কটিকার ওপরে থাকা ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিয়েছে, অর্থাৎ ওজোন স্তরে ওজোন অণুর সংখ্যা আগের চেয়ে কমে গেছে। ফলে অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আগের চেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে এসে পড়ছে, ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া এবং জলে বসবাসকারী নানা আণুবীক্ষণিক প্রাণীদের সংখ্যা কমার ঘটনা ক্রমাগত বাড়ছে। আন্টার্কটিকায় জাহাজে চলাচল ক্রমশ বাড়তে থাকায় সমুদ্রের জলে চুইয়ে পড়া তেল ক্রমাগত মিশে জলকে দূষিত করে চলেছে। মাছ ধরার জাল, যন্ত্রপাতি, দড়ি, বাক্সের ক্রমাগত ব্যবহার বাড়তে থাকায় পাখি ও শিলেরা যখন তখন এতে আটকে মারা পড়ে। 3 দিয়েছে মরুভূমির প্রাণীরা কিভাবে তাপ থেকে নিজেদের দেহকে রক্ষা করে। আচ্ছা, এটা আছে রামার্টিনের 548 পাতায় রয়েছে। তো আমাদের 3টি পয়েন্ট লিখতে বলেছে। কী কী উপায়ে তাপ থেকে নিজেদের রক্ষা করে। 1 হচ্ছে কিছু প্রাণী কেবলমাত্র রাত্রিবেলা বের হয়, যেমন জারবিল, কন্টক ত্বকের গিরগিটি, র্যাটেল সাপ প্রভৃতি প্রাণীরা খাদ্যের সন্ধানে বেরোয়। আবার কোনো কোনো প্রাণী খুব ভোরে বা সূর্যাস্তের সময় কেবল কয়েক ঘন্টার জন্য সক্রিয় হয়। 2 কিছু প্রাণী গ্রীষ্মকালে শুষ্ক জায়গা থেকে উঁচু ঠান্ডা জায়গায় চলে যায়, আবার শীতকালে ফিরে আসে। 3 তাপমাত্রা খুব বেড়ে গেলে কোনো কোনো প্রাণী, যেমন গ্রাউন্ড কাঠবিড়ালি, গরম ঘুম অবস্থায় চলে যায়। এ সময় তাদের শ্বাসক্রিয়া, বিপাকক্রিয়া, হৃদস্পন্দন কমে যায়।
4 দিয়েছে জীবন কুশলতা শিক্ষা কী এবং যে কোনো দুটি জীবন কুশলতা চর্চার দিক লেখো। আচ্ছা, এটা হচ্ছে জীবন কুশলতা কাকে বলে, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। লিখবে জীবন কুশলতা হলো এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার বিভিন্ন চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায়। আর জীবন কুশলতা চর্চার এটা বইতেও রয়েছে, সাহস যোগায়, এটা লিখলেও হবে, এটাই রায়মার্টিনে দেওয়া আছে। আর জীবন কুশলতা চর্চার এখানে দুটো দিক বলতে বলেছে, তো 1 আর 2 বলে দিচ্ছে। আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। 2 বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। 5 দিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ আর কৃষিতে অণুজীবের ভূমিকা লেখো। খাদ্য প্রক্রিয়াকরণ আর কৃষিতে অণুজীবের ভূমিকা। আচ্ছা, খাদ্য প্রক্রিয়াকরণ আছে বইয়ের 200 পাতায়। লিখবে যে দই তৈরি যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়, তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। আর 2 বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় চিজ, কেক, ধোকলা, ইডলি, দোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো যায়। 3 ইস্টের কোষে ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। আর বলেছে কৃষিকাজে এই যে কৃষিতে লিখবে যে অণুজীবরা নানাভাবে মাটিতে সরাসরি বাতাসে নাইট্রোজেন যুক্ত করে বা নাইট্রোজেনযুক্ত ব্যবহার উপযোগী তৈরি করে মিশিয়ে দেয়, যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং নানা সায়ানোব্যাকটেরিয়া সরাসরি বাতাসের নাইট্রোজেনকে। আচ্ছা, এখানে 1 দাগে এটা ভুল হয়েছে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া লিখবে অ্যাজোটোব্যাক্টর। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া হবে। আচ্ছা, তারপরে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ। এরা নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে, কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে, বাকিটা অর্বুদ পচে গেলে মাটিতে মিশে যায়। 6 দিয়েছে আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো তোমাদের জীবদেহের গঠনে ওখানে নিউক্লিয়াসের ছবি আছে, এই ছবিটা একে বিভিন্ন অংশগুলো দেখিয়ে দেবে।